কে যায়? শম্ভু নাকি? হ্যাঁ দাদু, আমি বাজার থেকে ফিরছি। ফিরছিস তো বুঝলাম, কিন্তু এই রাস্তা দিয়ে কেন? তুই কি জানিস না এই রাস্তা সোজা বেলবাগানের ভেতর দিয়ে গেছে? আজ অমাবস্যা রে বাপ, আজ রাতে ওই বাগান ভালো নয়। আরে দাদু, এই বেলবাগান দিয়ে গেলে শর্টকাট হয়, বড় রাস্তা দিয়ে গেলে আধ ঘন্টা বেশি লাগবে। আর তাছাড়া আমি ওই ভূতটু তো সবে ভয় পাই না। আমার কাছে লাঠি আছে আর পকেটে টর্চ আছে। শোন শম্ভু, অবহেলা করিস না। রক্ত গরম তাই ভয় পাস না, কিন্তু ওই বাগানে অনেক পুরনো আত্মা ঘুরে বেড়ায়। শোনা যায় বাগানের মালিক মরে যাওয়ার পর থেকে ও বাগান ছাড়েনি। ও পথ এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে আজ রাতে। ঠিক আছে দাদু, তুমি সাবধানে বাড়ি যাও, আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। শম্ভু হারু দাদুর কথা গ্রাহ্য করল না। সে দ্রুত পায়ে বেল বাগানের দিকে এগিয়ে গেল। দাদু কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, ভগবান তোকে রক্ষা করুক। চৈত্র মাসের গুমোট রাত। গ্রামের নাম মালতীপুর। এই গ্রামে বিশাল এক বেল বাগান আছে। বাগানটি যেমন ঘন তেমনি রহস্যময়। গ্রামের জেলেরা যেমন নদীতে মাছ ধরে, তেমনি গ্রামের চাষিরা রাতে অনেক সময় ফল বা শাকসবজি পাহারা দিতে যায়। কিন্তু এই বেল বাগানে কেউ সাহস করে ঢোকে না। গ্রামের মানুষ বলে এই বাগানের গাছগুলো রাতের বেলা বড় অদ্ভুতভাবে নড়ে। অন্ধকার হয়ে এসেছে। আকাশে এক ফালি চাঁদও নেই। ঘোর অমাবস্যা। শম্ভু হাট থেকে ফিরছে, হাতে একটা কাপড়। শম্ভু হাঁটছে। হঠাৎ তার টর্চের আলো পড়ল একটু দূরে একটা বড় বেল গাছের নিচে। কেউ একজন উবু হয়ে বসে আছে পেছন ফিরে। শম্ভু থমকে দাঁড়ালো। এই যে, কে গো ওখানে? পবন নাকি রে? তুই আবার এখানে কি করছিস? বেল চুরি করছিস নাকি? কি রে পবন, কথা বলছিস না কেন? চল বাড়ি যাবি তো। আর কটা বেল পেলি দেখি? বেল নয় রে শম্ভু, আমি তো অন্য কিছু খুঁজছি। আমার বড্ড খিদে পেয়েছে রে। ওরে পবন, তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? জন্ডিস হয়েছে নাকি? গায়ের রংটাও কেমন ফ্যাকাশে লাগছে। শম্ভু ভাবল পবন হয়তো ইয়ার্কি করছে বা অসুস্থ। সে পবনের পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। পবন মাটি থেকে একটা কাঁচা পাথরের মতো শক্ত বেল হাতে তুলে নিল। তারপর কোনো চেষ্টা ছাড়াই সেটাকে কামড়ে আপেলের মতো খেতে শুরু করলো। বেল ভাঙার কর্মর শব্দে শম্ভুর রক্ত হিম হয়ে গেল। এ কি রে, তুই বেল এভাবে চিবিয়ে খাচ্ছিস? দাঁত ভেঙে যাবে তো। আর তোর আঙুলগুলো এত লম্বা হয়ে গেল কিভাবে? বেলটা খুব মিষ্টি রে, তুই খাবি? সে হাতের থলে লাঠি সব ফেলে উল্টো দিকে দৌড় দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত জোরেই দৌড়ায় মনে হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাগানটা যেন শেষ হচ্ছে না। গাছগুলো সরে সরে এসে তার পথ আটকে দিচ্ছে। পেছন থেকে সেই ভূতটা এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দিচ্ছে আর শম্ভুর নাম ধরে ডাকছে। যাস না, আমার সাথে খেলবি চল। আজ অমাবস্যা, আজ আমাদের উৎসব।
শম্ভু দৌড়াতে দৌড়াতে দেখল চারিদিক থেকে শত শত লাল চোখ তাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে পুরো বাগানটাই জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ একটা গাছের শিকড়ে পা লেগে শম্ভু হুমড়ি খেয়ে পড়ল একটা গর্তে। তার টর্চটা ছিটকে গিয়ে নিভে গেল। অন্ধকারে সে দেখতে পেল শত শত লাল চোখ তাকে ঘিরে ধরছে। শম্ভু জ্ঞান হারিয়ে ফেলল। শম্ভু, পরদিন ভোরে গ্রামের কাঠুরিয়ারা কাঠ কাটতে গিয়ে শম্ভুকে বাগানের এক কোণায় অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সারা শরীরে আঁচড়ানোর দাগ। এখন কেমন লাগছে রে শম্ভু? তোকে বলেছিলাম না ও পথে যাস না। আজ অমাবস্যা ছিল। ওই সময় বেলবাগানের আত্মারা খুব শক্তিশালী হয়। দাদু, তুমি ঠিকই বলেছিলে। ওই পবনের রূপ ধরে ওটা কে এসেছিল? পবন কই? পবন তো কাল সারা রাত জ্বরে বিছানায় পড়েছিল রে। ও তো ঘর থেকেই বেরোয়নি। ওটা ছিল বেল দৈত্যী। ওরাই মানুষের রূপ ধরে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। শম্ভু সুস্থ হতে অনেকদিন সময় নিল। সে শহরে ফিরে গেল বটে, কিন্তু তার মনের কোণায় সেই বেলবাগানের আতঙ্ক চিরদিনের মতো গেঁথে রইল। আজও মালতীপুর গ্রামের মানুষ রাতে বেলবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় কানে আঙুল দিয়ে থাকে এবং বুক পকেটে একটা লোহার পেরেক রাখে। দাদু, কিছু রহস্য বনের আড়ালে থাকাই ভালো। আমি আর কোনোদিন শর্টকাট খুঁজব না।